সৃজন শ্রেণীর কবিতা মাতৃভূমির জন্য। তখন আমার বয়স কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশ মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমি মাইল করে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রাইট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, ছেড়েছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবরলাপা বেড়ার ঘর, বাড়ির পিছনের পুকুর, পুকুরের পাশে নোনা গাছ, আর আমার প্রিয় কাঁচলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একবারের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একদিনের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাঁচলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনে আমাদের বাক্স প্যাটরা ওলক পালক, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশন। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়া স্ট্রিটে 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 18 নাম্বার বাড়িতে একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখন নোয়াখাইলা ভাষার টান। আমি যাকে দেখলে প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভাড় ভাঙিলো, পয়সা দিল না। সেই আমি চারিদিকে সেই টিটকিরির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল, এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি! বহু বছর পরে জেনেছিলাম গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের ভাষার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছে গীতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রন পায়ে গিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জির বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা, আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে তখন আমরা রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক
বিদেশি কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাগতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলা কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে যখন অন্যদের সঙ্গে অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের মধ্যে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটার মধ্যে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অক্ষমিতায় মানুষটিকে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। সেই অভিজ্ঞতার যন্ত্রণা আমার মধ্যে একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। মনে হচ্ছিল আমার কোনো মাতৃভাষা নেই, আমার কোনো মাতৃভূমি নেই। আমি যেন এক শিকড়ে বিহীন চির বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে, টন টন করে ওঠে। আজকের অনুষ্ঠানে আমার শেষ কবিতা, লেখিকা এবং কবি নবনীতা দেবসেনের লেখা কবিতা নাজমা। সেই মেয়েটির অনেক দূরে বাসা, সেই মেয়েটির তরুণ যুবক স্বামী হঠাৎ উঠাও অফিস যাবার পথে। ঠিক ছিল আজ বিকেল বেলায় ফিরে বউকে নিয়ে টিভি কিনতে যাবে। বউ জানে না, জাননি অফিস স্বামী জানে না, তাই নাস্তা রেডি করা। অফিস থেকে ফিরতে দেরি দেখে মার হয়েছে, ঠোঁট ফুলেছে বউয়ের। আজকে ওদের কাজের দ্বারা এত, আজকে ওরা কিনবে রঙিন টিভি। অফিস থেকে ধার পাওয়া খুব সোজা, সত্য ধারে কিনেছে লাল স্কুটার। এই তো সবে ঘর সংসার শুরু, অল্পে স্বল্পে হিসেব করে চলা। সকাল সকাল ফিরতে হবে কিনা যাচ্ছিল তাই সকাল সকাল উঠে। অফিস আমার 30 কিলোমিটার, বাসা থেকে অনেকটা পথ দূরে। আসতে যেতে নষ্ট সময় বহু। হঠাৎ করে ধরল পথের মাঝে, হ্যাচকা টানে নামিয়ে নিল নিচে। একটা, দুটো, 10টা মানুষ কারা? ওদের সঙ্গে নেই তো চেনাশোনা, ওদের সঙ্গে নেই তো রেশারেশি। কি হলো যে কিছুই হলো কিনা বোঝার আগে পেট্রোল ট্যাঙ্ক থেকে তেল বেরোলো যুবক স্বামীর গায়ে। তেল ছড়ালো ফুল ছড়ানোর মতো। কেউ ছোঁয়ালো দেশলাইটার কাছে। জ্বলল শরীর, জ্বলল যুবক স্বামী। ছটফটে ছটফটে খা অট্টহাস্যে বাঁধল বালক বুড়ো। জয় শ্রীরামের, জয় বজরংবলীর। জ্যান্ত মানুষ দেখ না কেমন বাজির মতন পড়ে। সেই মেয়েটির অনেক দূরে বাসা, জানলা ধরে দাঁড়িয়ে গোটারা। পাশের বাড়ির কেউ বলেনি তাকে, বড় ফিরেনি অফিস থেকে কেন জানতো সবাই নাজমা একা বাদে। পরের দিনে কাঁপলো গোটা পাড়া। পুলিশ এলেন, এনজিওরাও এলেন। নাজমা দেখো এই ছবিটা কার?
এই ছবিটা মানুষ নাকি এটা? নাজমা বলে, না চিনি না ওকে। নাজমা, তবে এই যে স্কুটার খানে, এই নম্বর এইটি ছিল নাকি? হাহাকারের দুরন্ত ঝড়ে তুলে জ্ঞান হারিয়ে আছড়ে পড়ে মেয়ে। ওই স্কুটারে সবার যে তার চেনা, এই তো সবে কিনলো আজ জোটা। বাচ্চা হবে এই সেপ্টেম্বরে। ছোটাছুটির অনেক আছে কিনা, নরদা থেকে 30 কিলোমিটার দূরের অফিস, তাই তো স্কুটার কেনা। দরিয়াখানি শিবিরে নাজমাকে ইঞ্জেকশন ঘুম পাড়িয়ে রাখে। চোখ মেললে টপটপিয়ে চলে রক্ত মাংস চামড়ার এক টেলা। নাজমা, দেখো এই কি তোমার স্বামী। নাজমা তবু সাবধানে খুব থাকে, খুব চেষ্টায় ভয় দাঁড়িয়ে বাঁচে। সরস্বতী বলেছেন তাকে, হার মেনো না, শক্ত হয়ে থাকো, এই পৃথিবীর বদল হতেই হবে। ওটাই নয় শেষ কথা নাজমা, আমরা আছি হাত ধরে তোর পাশে। পাপের ভরা পূর্ণ পৃথিবীতে এবার বাঁচার একটাই পথ, ওঠা। অধঃপাতে ঠাঁই আছে আর কোথা? আর গতি নেই, ঊর্ধ্ব গতি ছাড়া। নাজমা, তোমায় ভাঙলে তো চলবে না। নাজমা, তোমায় বৃক্ষ হতেই হবে। ভালোবাসায় ভর করে তুই দাঁড়া, আমরা হব পায়ের তলার মাটি। তোর চোখে আর কি করেছ তুমি? তুই দেখেছিস ত্রিশূল বেঁধা পুনো। নাজমা, তোমার নিরে চলা চোখ জানি, কিন্তু এবার মুখ এসে চাঁদ বুকে। নতুন মানুষ আসছে তোমার কোলে, আমরা ওকে অন্য জগৎ দেব। প্রতিজ্ঞাতে বুক বেঁধে তুই দাঁড়া, অন্য জগৎ এই মাটিতেই আছে। আমরা ওকে আস্ত আকাশ দেব। নাজমা, আকাশ বজ্রেও ভাঙবে না। ধন্যবাদ।